ওয়েলকাম স্টুডেন্টস, লেসেল প্ল্যানারে আবার তোমাদের স্বাগত। তো এবার আমরা যে পার্টটার মধ্যে ঢুকছি এটা তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টারের শেষ অংশ। তো শেষ অংশের প্রথম ভাগে রয়েছে ব্রাহ্ম সমাজ। বহুবার করে আমরা প্রথম থেকে পড়েছি যে এই ব্রাহ্ম সমাজ, এই পার্টটার প্রথম নাম হচ্ছে ধর্ম সংস্কার, তার প্রথম ভাগটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। তো এই ব্রাহ্ম সমাজটাকে নিয়ে আমি বহুবার করে তোমাদের বলেছি। তো এবার একেবারে ক্রমানুযায়ী পরপর কি কি হয়েছিল আমরা দেখে নেব। এই ভিডিওটা খুব একটা বড় হবে না, তো আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন আত্মীয় সভা। সেটাই 1828 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হলো ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা। তো এই ব্রাহ্ম সভা যখন তৈরি হলো, তার মূল উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার এবং এক ঈশ্বরবাদ এবং হিন্দু ধর্মের মধ্যে যে গোঁড়ামিগুলো ছিল সেইগুলোকে রাজা রামমোহন রায় ভাঙতে চেষ্টা করেছিলেন। তো রাজা রামমোহন রায় এগুলো ভাঙার জন্য যখন তৈরি করলেন ব্রাহ্ম সভা, এটা থেকে তিনি এগিয়ে চলছিলেন এবং তারপর তিনি বিলেতে চলে যান। এবং বলতে গেলে সেই সময় তিনি আর এই সভা সমিতিগুলো যেগুলো ছিল সেগুলোর সাথে ততটা যুক্ত থাকতে পারছিলেন না। স্বাভাবিক, তখনকার দিনে তো আর অত সহজে অত দূর থেকে তোমার যোগাযোগ রাখা সম্ভব না। তো সেই সময় কেশবচন্দ্র সেন এবং রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি তারা অংশগ্রহণ করে। প্রথমে দ্বারকানাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের কিছুটা অংশ হিসেবে গ্রহণ করেন, কারণ তারা ছিলেন কুলীন ব্রাহ্মণ। তো তাদেরকে বেশ কিছু কারণে সমাজ থেকে বিভিন্ন অপমান করা হয় দ্বারকানাথ ঠাকুর, তাই জন্য যে ধর্ম সেই ব্রাহ্ম ধর্মটাকে গ্রহণ করেন। এবং তিনি এই ব্রাহ্ম সমাজটাকে, যেহেতু তার বড় ব্যবসা ছিল, তিনি তার জমিদারির মধ্যে এই জিনিসটা ছড়ানোর চেষ্টা করেন। পরবর্তীকালে তার সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সভার প্রধান হয়ে ওঠেন। তো এই ব্রাহ্ম সভার প্রথম এই 1830-এর ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যখন বেড়ে উঠছে, সেই সময় সেখানে অংশগ্রহণ করেন কেশবচন্দ্র সেন, তরুণ কেশবচন্দ্র সেন। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্মরা বা ব্রাহ্ম ধর্ম বলতে গেলে সমাজে বিভিন্ন ধরনের কি বলবো তোমার মানে ফেসিলিটি, বিভিন্ন সমাজের যে সমস্ত ব্যক্তিবর্গরা ছিলেন, বিভিন্ন সাধারণ মানুষ, তাদের কাছে গুরুত্ব পেতে থাকে। তো এই গুরুত্ব পেতে পেতে এইটা বড় হতে থাকে এবং তাদের মধ্যেকার বিভিন্ন নিয়ম কানুন, তাদের উপাসনার ধরন, তাদের মধ্যে বিবাহর নিয়ম, এবং এখানে একটা বড় কথা যে তারা কিন্তু বিধবা বিবাহ, ব্রাহ্মদের মধ্যে বিধবা বিবাহটা বিধবা বিবাহ আইন পাশ হওয়ার অনেক আগেই শুরু করে ফেলেছিলেন। তো এইভাবে এগিয়ে চলছিল যখন, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেনের মধ্যে মতবাদের একটু তফাৎ দেখা দেয়। কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর তখন অনেকটা বেশি, কেশবচন্দ্র সেনের মনে হয় যে দেবেন্দ্রনাথ ঠাকুর তখন অনেক বেশি করে যে গোঁড়ামিগুলো ব্রাহ্ম সমাজের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে। তো সেটা কেশবচন্দ্র সেন মেনে নিতে পারেননি। এরই মাঝে একটা ঘটনা ঘটেছিল যে 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা তৈরি হয় এবং তারা একটা তত্ত্ববোধিনী পত্রিকা করে সেই সমাজের বিভিন্ন দিক, হিন্দুদের গোঁড়ামি, এগুলো তুলে ধরত। তো এইবার কেশবচন্দ্র সেন 1838 থেকে 84 সাল তার জীবনকাল, 1866 খ্রিস্টাব্দে ভারতীয় ব্রাহ্ম সমাজ তৈরি করলেন, মূল ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর তখন আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হতে থাকলেন। এইবার এই কেশবচন্দ্র সেনের যে ভারতীয় ব্রাহ্ম সমাজ, এইটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলো। তরুণ যারা যারা নতুন করে ব্রাহ্ম হচ্ছিলেন, তারা এই ভারতীয় ব্রাহ্ম সমাজে যুক্ত হতে চাচ্ছিলেন। তো ব্রাহ্ম সমাজ তখন দুটো ভাগে বিভক্ত। কেশবচন্দ্র সেন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন। তো এরই মধ্যে কেশবচন্দ্র সেন বামাবোধিনী পত্রিকাটাও তৈরি করলেন, যার ফলে কি হলো যে আমরা হিন্দু এবং বাঙালি, বিশেষ করে বলতে গেলে বাঙালি মহিলারা যে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যায়, কিভাবে তাদের সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব, সেইগুলো তারা জানতে থাকলেন। তো সেটার পরে সেটা ঘটা 1860-এ। তো এই বামাবোধিনী পত্রিকা কিন্তু প্রায় 60 বছর চলেছিল, ঠিক আছে। এইবার 1870 খ্রিস্টাব্দ, এই সময় কেশবচন্দ্র সেন তৈরি করলেন ভারতীয় সংস্কার সভা। ভারতীয়দের কি কি করতে হবে, কি কি করতে হবে না, নিচু শ্রেণীর মানুষ, উঁচু শ্রেণীর মানুষ, তাদের মধ্যেকার যে কি কি সমস্যা, কি কি সমাধান, তার সেইগুলো নিয়ে এই
সংস্কার সভাটা তৈরি করলেন এবং 1870-এ দিন মজুরদের জন্য, বিশেষ করে দিন মজুরদের জন্য নৈশ বিদ্যালয় তৈরি করলেন। এই নৈশ বিদ্যালয়ের ফল কি ছিল? এই নৈশ বিদ্যালয়ের মাধ্যমে তারা সারাদিন কাজ করছে এবং অধিকাংশই অনেক অল্প বয়স থেকে, প্রায় 10-12 বছর বয়স থেকেই মাঠে ঘাটে কাজ করতে যেত। তো তারা যাতে তোমার শিক্ষার আলোটা পায় সেইটার দিকে নজর দিতে থাকে। তো 1870-এ এই নৈশ বিবাহ হলো এবং 1872-এ ব্রাহ্ম বিধবা আইন একেবারে সরকারিভাবে তিনি শুরু করে দিলেন। ঠিক আছে, তো এইগুলো ঘটছে। এর মধ্যে আমাদের কেশবচন্দ্র সেনেরও বয়স বাড়ছে। তিনিও কিছুটা ওই ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে বেশি ভাবছে, ঈশ্বরকে নিয়ে বেশি বলতে গেলে অনেক বেশি গোড়া হয়ে যাচ্ছিলেন বলে কিছু তরুণ ব্রাহ্মণরা মনে করে। তারা কে কে ছিলেন? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলি। দ্বারকানাথ গাঙ্গুলি কিন্তু ঠাকুর নয়, এটা দ্বারকানাথ গাঙ্গুলি। তারা 1878-এ সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করেন এবং এরাই আরো অনেক বেশি উগ্রপন্থা নেয় যে এই ব্রাহ্মদের কাজকর্মে চালচলনে তারা অনেক বেশি, মানে যে হিন্দুদের গোড়ামি ছিল সেগুলোকে আরো বেশি মানে চাঁচাছোলা ভাবে তোমার তাদেরকে ভাঙতে থাকলো। তারা একেবারেই মানে বলতে গেলে হিন্দুদেরকে হ্যাটা করতো, অপমান করতো, হিন্দু যে পূজা আর্চার পদ্ধতি সেগুলোকে অপমান করতো, এগুলো চলতে থাকে। 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের শেষ যে গুরুত্বপূর্ণ কাজ, নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি করলেন। এখানে তিনি আরো একবার চেষ্টা করেছিলেন যে সমস্ত ব্রাহ্মদের এক ছাতার তলায় আনার। 1884 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন মারা যাওয়ার পর ব্রাহ্ম সমাজের প্রাসঙ্গিকতা ধীরে ধীরে কমতে থাকে। সেই সময় আরো বেশি করে মানুষ নিজে থেকে মানে হিন্দু ধর্মের আওতা থেকে এবং হিন্দু ধর্মেরও বহু মানে লিডার বলতে গেলে তারাও এগিয়ে এসে মানে সমাজকে সংস্কার করার চেষ্টা করতে থাকে, সমাজকে তারা সংস্কারও করেন। তো তার ফলে ব্রাহ্মদের এই ধর্মটা অচিরেই শেষ হয়ে যায়। শেষ ঠাকুর পরিবারই এই শুধুমাত্র ব্রাহ্ম ধর্মটাকে মেনে চলতো, আর কেউ মেনে চলতো না। পুনরায় সকলেই আবার হিন্দু ধর্মের দিকে ফিরে আসতে থাকেন। তো এইভাবে আমরা ব্রাহ্ম সমাজের কথাটা বললাম। তো ব্রাহ্ম সমাজ আমাদের সমাজে কি কি দিয়েছে? ব্রাহ্ম সমাজের মাধ্যমেই প্রথম নারী শিক্ষা ঘটে, প্রথম দিনমজুরদের কাছে বা একদম নিচুতলার শ্রেণীর মানুষদের কাছে শিক্ষার আলো পৌঁছতে থাকে, এগুলো তো আমরা জানছি। এছাড়াও আরো কি কি হতে থাকে, যে বামাবোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকার মতো পত্রিকাগুলো আমরা সেই সময়কার সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। তো এইভাবে ব্রাহ্ম সমাজ কিন্তু ধর্মের আওতায় রেখে ধর্ম সংস্কারের মাধ্যমে একটা সংস্কার নিয়ে আসে। এইভাবেই আমরা বলতে পারি যে ব্রাহ্ম সমাজ কিভাবে আমাদের সমাজকে 19 শতকের বাংলাকে এগিয়ে নিয়ে গেছিল। তোমরা তোমাদের যে বই পড়ছো সেই বইয়ের থেকে এখানকার পয়েন্টগুলো যা যা আছে আমি যেগুলো দেখালাম সেগুলো পরপর পড়বে, পরপর মুখস্থ করবে। তাহলেই তোমরা দেখবে যে একটা বড় প্রশ্ন, আমার ভিডিওটা দেখে নিলেও তোমরা একটা বড় প্রশ্ন সাজিয়ে দিতে পারবে নিজের ভাষায় লিখে। আর কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, কমেন্টে করবে, আমি সেগুলো উত্তর দেবো। আজকের মতো এইটুকুই, একটা ভিডিওটা খুব একটা বড় হবে না, পরের ক্লাসে দেখা হচ্ছে।